আসসালামু আলাইকুম বন্ধুগণ, লেজার বা খতিয়ান নিয়ে তৈরিকৃত যে আমাদের ভিডিও রয়েছে তার তৃতীয় ও শেষ পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা ইতিপূর্বে প্রথম পর্ব যেখানে লেজার বা খতিয়ানের প্রিলিমিনারি কনসেপ্ট ও ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি, এবং দ্বিতীয় পর্ব যেখানে আমরা লেজারের ফুল কনসেপ্ট দিয়েছি, তবে ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছিল যে কারণে আমরা টি ছক পদ্ধতি বা ট্রেডিশনাল বা সনাতন পদ্ধতিতে লেজার কিভাবে করে বা জার্নাল থেকে কিভাবে লেজার স্থানান্তরিত করে টি ছক পদ্ধতিতে সেটা আমরা দেখাতে পারিনি। আমরা আজকের ভিডিওতে লেজার আপনি কিভাবে জার্নাল করে জার্নাল থেকে আপনি টি ছক পদ্ধতিতে লেজার স্থানান্তর করবেন সেটা আমরা আজকে দেখাবো। তো সর্বপ্রথমেই আমরা কতগুলো ট্রানজেকশন নিয়ে সেগুলোর জার্নাল করব, এবং সেই জার্নালগুলোকে টি পদ্ধতি বা ট্রেডিশনাল পদ্ধতি বা সনাতন পদ্ধতিতে আমরা লেজার স্থানান্তর করব। তো দেখতে থাকুন। প্রথমে জার্নাল দিয়ে শুরু করা যাক। বন্ধুগণ, এ পর্যায়ে আমরা ট্রানজেকশন বা লেনদেনগুলোর জার্নাল করে আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছি জুলাই অন প্রাইম ইনভেস্টেড ক্যাশ টাকা 2 লাখ অ্যান্ড ফার্নিচার 50,000 ইন্টু দ্য বিজনেস। প্রাইম ইনভেস্টেড ক্যাশ, প্রাইম নগদে বিনিয়োগ করলেন 2 লক্ষ টাকা, অ্যান্ড ফার্নিচার এবং আসবাবপত্র বাবদ বিনিয়োগ করলেন 50,000 টাকা ইন্টু দ্য বিজনেস, তার ব্যবসায়। সো বন্ধুরা, আমরা এক্ষেত্রে জানি যে মালিক যদি প্রতিষ্ঠানে প্রাথমিক পর্যায়ে বা নিজ থেকে কোনো অ্যাসেট বিনিয়োগ করে, সেটা আসলে যাই বিনিয়োগ করুক, যে ধরনের অ্যাসেটে বিনিয়োগ করুক, সেই অ্যাসেটটা ডেবিট হয়। বা আমরা এটাও জানি প্রতিষ্ঠানে যদি কোনো সম্পত্তি বাড়ে সেটা ডেবিট হয়। আবার এটাও জানি প্রতিষ্ঠান নগদ টাকা আসলেই বা ক্যাশ আসলেই ক্যাশ ডেবিট হয়, আর মালিক যা দেয় সেটা মূলধন হিসাবে ক্রেডিট করা হয়। সুতরাং আমরা এক্ষেত্রে যেটা করতে পারি, প্রতিষ্ঠানে ক্যাশ আসছে, ক্যাশ নামক অ্যাসেট বাড়ছে, সুতরাং আমরা জানি অ্যাসেট বাড়লেই তো ডেবিট হয়। সো ক্যাশ হবে আমাদের ডেবিট আর টাকা হবে 1 লাখ, এবং প্রতিষ্ঠানে আসবাবপত্র বা ফার্নিচার আসছে, এ কারণে ফার্নিচার বা আসবাবপত্র নামক অ্যাসেট বৃদ্ধি পেয়েছে। তো অ্যাসেট বৃদ্ধি পেলেই তো আমরা জানি ডেবিট হয়, সেক্ষেত্রে ফার্নিচার ডেবিট হবে 50,000 টাকা। আর মালিক যেহেতু বিনিয়োগ করেছে, আর মালিক যা বিনিয়োগ করে নিজ থেকে, আমরা জানি সেটা ক্যাপিটাল হিসেবে বিবেচিত হয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে। সুতরাং এখানে দুটো মিলে ক্যাপিটাল হবে ক্রেডিট, টাকা হবে 1,50,000। ওকে। জুলাই 5 পার্সেস অফিস সাপ্লাইস, পার্সেস ক্রয় করা হয়েছে অফিস সাপ্লাইস, অফিসের জন্য সাপ্লাইস ক্রয় করা হয়েছে ফর ক্যাশ নগদে 30,000 টাকা, অ্যান্ড এবং অন অ্যাকাউন্ট মানে বাকিতে 20,000 টাকা। তো আমরা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি নগদে অফিস সাপ্লাইস ক্রয় করা হয়েছে 30,000 টাকার, এবং বাকিতে ক্রয় করা হয়েছে 20,000 টাকার। বাই নগদ বা বাকি যাতেই যা ক্রয় করা হোক না কেন, আমরা দেখব প্রতিষ্ঠানে আমাদের সাপ্লাইস নামক সম্পত্তি আসছে কতটুকু। আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানে নগদ সাপ্লাইস নামক সম্পত্তিটা এসেছে নগদের বিনিময়ে 30,000 টাকার, এবং বাকিতে এসেছে 20,000 টাকার। নগদ বাকি যাই হোক, আমার প্রতিষ্ঠানে অফিস সাপ্লাইস নামক অ্যাসেট তো বৃদ্ধি পেয়েছে 50,000 টাকার। ওকে, প্রতিষ্ঠানে অ্যাসেট বৃদ্ধি পেলেই তো আপনার যে অ্যাসেট কি হয়, ডেবিট হয়। সুতরাং আমাদের এখানে অফিস সাপ্লাইস ডেবিট হবে 50,000 টাকা, ওই যে 30 আর 20। এবং এই যে অফিস সাপ্লাইজ নামক সম্পত্তিটা আমরা অর্জন করলাম, এর বিনিময়ে আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ নামক সম্পত্তিটা হ্রাস পেয়েছে, কমে গিয়েছে 30,000 টাকার। আর আমরা জানি আমাদের প্রতিষ্ঠান থেকে যদি কোনো সম্পত্তি চলে যায়, সেটা ক্যাশ হোক বা অন্য যা কিছু হোক, তাহলে সেই সম্পত্তিটাকে ক্রেডিট হিসাবে দেখাতে হয়। সো এখানে আমাদের সম্পত্তি চলে গিয়েছে ক্যাশ নামক, সো আমাদের ক্যাশ ক্রেডিট হবে 30,000 টাকা, এবং বাকিতে আমরা 20,000 টাকার সাপ্লাই এনেছি। বন্ধুগণ, বাকিতে আমরা 20,000 টাকার অফিস সাপ্লাইস ক্রয় করে আনলাম, এর ফলে আমাদের একটা দায় সৃষ্টি হলো, কারণ আমাদেরকে পরবর্তীতে এই অফিস সাপ্লাইস বাবদ যে বাকিতে আমরা 20,000 টাকা অফিস সাপ্লাইস বাকিতে 20,000 টাকার ক্রয় করে আনলাম, এর ফলে আমাদের যারা সরবরাহ করলো এই অফিস সাপ্লাইসটা, তাদেরকে পরবর্তীতে এই 20,000 টাকা পে করতে হবে। সুতরাং যেহেতু পে করতে হবে, ওটা আমাদের দায়। ওকে। আর আমরা জানি আমাদের কোনো কিছু বাকিতে ক্রয়ের ফলে যে দায়ের সৃষ্টি হয়, সেটা হচ্ছে পাওনাদার বা অ্যাকাউন্ট পেয়েবল বা ক্রেডিটর্স। আর পাওনাদার বা অ্যাকাউন্ট পেয়েবল বা ক্রেডিটর্স, এটা তো দায়, আর আমরা জানি দায় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। সো এখানে অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট
পেয়াবেল ক্রেডিট হবে 20,000। তো আমরা কি দেখতে পাইলাম, আমাদের অফিস সাপ্লাইজ ডেবিট 50,000, ক্যাশ ক্রেডিট 30,000, এবং এখন পেয়াবেল নামক দায় ক্রিয়েট হয়েছে, আর দায় ক্রিয়েট হলে তো সেটা ক্রেডিট হয় 20,000। ওকে, এখানে দেখতে পাচ্ছি জুলাই 15 রিসিভ ক্যাশ টাকা 1 লাখ ফর সার্ভিস রেন্ডার। রিসিভ গ্রহণ করা হয়েছে ক্যাশ নগদ টাকা 1 লক্ষ ফর সার্ভিস রেন্ডার, সেবা দেওয়ার বিনিময়ে। বন্ধুগণ, আমরা সেবা দিয়ে 1 লক্ষ টাকা নগদ গ্রহণ করলাম। যে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা সেবা দিয়ে নগদ টাকা গ্রহণ করেছি, আমাদের প্রতিষ্ঠান নগদ টাকা আসছে। নগদ টাকা হচ্ছে ক্যাশ, এবং ক্যাশ একটা অ্যাসেট, আর আমরা জানি অ্যাসেট বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানে সেক্ষেত্রে অ্যাসেট ডেবিট করতে হয়। এক্ষেত্রে আমাদের ক্যাশ বৃদ্ধি পেয়েছে, আমরা ক্যাশ নামক অ্যাসেটটাকে ডেবিট করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এই ক্যাশ নামক অ্যাসেটটা আমাদের বৃদ্ধি পেল কেন? ওই যে সার্ভিস, সেবা দিলাম তাই। তো সেবা দিয়ে যে আমরা মূলত নগদ টাকা ইনকাম করি বা যাই করি, সেবা দিলাম, এক্ষেত্রে আমাদের আয় ক্রিয়েট হয়েছে। আর আপনারা তো জানেন আয়ের ধর্ম ক্রেডিট, সুতরাং এখানে আয়টার নাম কি? সার্ভিস রেভিনিউ। তো সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে অনলাইন। আর আমার জাবেদা করার ক্ষেত্রে আমরা একটা ধর্ম মানি, সেটা হচ্ছে অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িং, এই 3টা ধর্ম ডেবিট, অর্থাৎ এরা যত বৃদ্ধি পাবে ডেবিটই হবে। আর লাইবিলিটিস, ওনার সিকিউরিটি এবং রেভিনিউ এরা ক্রেডিট হয়। এরা যতই বৃদ্ধি পাবে ক্রেডিট হবে, যদি হ্রাস পায় সেক্ষেত্রে ধর্ম চেঞ্জ হয়, ডেবিট হয়ে যেতে পারে। জুলাই 22 তারিখের লেনদেন আমরা দেখতে পাচ্ছি পেইড অফিস রেন্ট, অফিস ভাড়া পরিশোধ। অফিস ভাড়া একটা বা অফিস রেন্ট একটা ব্যয়, তো অফিস ভাড়া পরিশোধ করা হয়েছে 20,000 টাকা ফর দ্য মান্থ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 20,000 টাকা এই মাসের জন্য আপনার অফিস রেন্ট বা অফিসের ভাড়া পরিশোধ করা হয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা আমাদের একটা ব্যয় ক্রিয়েট হয়েছে, যে ব্যয়টার নাম অফিস রেন্ট। আর ব্যয় জানি আমরা বৃদ্ধি পেলে ডেবিট হয় বা ব্যয়ের ধর্ম ডেবিট। আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই ব্যয়টার ফলে আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গিয়েছে, ক্যাশ চলে গিয়েছে, সুতরাং সম্পত্তি হ্রাস পেয়েছে। আর আমরা জানি আমাদের সম্পত্তি চলে গেলে সেক্ষেত্রে সম্পত্তিটা ক্রেডিট হয়, সম্পত্তি হ্রাস পেলে সম্পত্তিটা ক্রেডিট হয়, বা ক্যাশ চলে গেলে ক্যাশ বা সম্পত্তি ক্রেডিট হয়। সুতরাং আমাদের অফিস রেন্ট নামক যে ব্যয়টা ক্রিয়েট হয়েছে, আমরা জানি ব্যয় ডেবিট, এই জন্য অফিস রেন্ট ডেবিট হবে। আর আমাদের নগদ বা ক্যাশ নামক সম্পত্তি বা অ্যাসেট হ্রাস পেয়েছে বা নগদ টাকা চলে গিয়েছে, এই জন্য ক্যাশ হবে ক্রেডিট, টাকা হবে 20,000। ওকে, জুলাই 24 আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স পেইড ইন অ্যাডভান্স, ইন্স্যুরেন্স বিমা পরিশোধ করা হয়েছে ইন অ্যাডভান্স, অগ্রিম টাকা 5,000। বন্ধুগণ, এখানে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা অগ্রিম ইন্স্যুরেন্স যদি অগ্রিম না দিয়ে নর্মালি দিতাম যে ইন্স্যুরেন্স পেইড টাকা 5,000, সেক্ষেত্রে বুঝতাম আমরা বিমা সেলামি পরিশোধ করেছি বা বিমার জন্য টাকা দিয়েছি, এটা আমরা ব্যয় হিসেবে বিবেচনা করতাম। কিন্তু যেহেতু দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্সটা পরিশোধ করা হয়েছে অগ্রিম, আর এক্ষেত্রে আসলে ব্যয় নয়, এটা অগ্রিম ব্যয়। আর আমরা জানি অগ্রিম ব্যয় আসলে ব্যয় নয়, এটা একটা আমাদের সম্পদ। আর সম্পদ বৃদ্ধি পেয়েছে এই লেনদেনটার ফলে। অগ্রিম বিমা অর্থাৎ প্রিপেইড ইন্স্যুরেন্স বা অ্যাডভান্স ইন্স্যুরেন্স নামক একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর সম্পদ বৃদ্ধি পেলে তো আপনারা জানেন সম্পদ ডেবিট হয়, সুতরাং এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট হবে। আর একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, এই লেনদেনটির ফলে আপনাদের নগদ টাকা চলে গিয়েছে, নগদ টাকা চলে গিয়েছে বা ক্যাশ চলে গিয়েছে, এর মানে সম্পদ চলে গিয়েছে। আর সম্পদ চলে গেলে তো আপনারা জানেনই ক্রেডিট হয়। তো এখানে যেহেতু ক্যাশ চলে গিয়েছে, নগদ টাকা আমার হ্রাস পেয়েছে বা অ্যাসেট হ্রাস পেয়েছে, সেহেতু ক্যাশ 100% ক্রেডিট হবে। এবং ডেবিট হবে কে? ডেবিট তো হবে ওই যে আমার প্রিপেইড ইন্স্যুরেন্স বা অগ্রিম বিমা নামক একটা সম্পদ ক্রিয়েট হয়েছে সেটি। সুতরাং আমাদের এখানে যাবে হবে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, এবং নগদ নামক সম্পত্তি চলে গিয়েছে, জন্য ক্যাশ ক্রেডিট হবে এবং টাকা হবে আপনার 5,000টি। পরবর্তী জুলাই 27 পেইড স্যালারি, বেতন পরিশোধ করা হয়েছে 25,000 টাকা ফর দ্য মান্থ। এই মাসের জন্য 25,000 টাকা বেতন পরিশোধ করা হয়েছে। বেতন একটা ব্যয় ক্রিয়েট হয়েছে, ব্যয় অবশ্যই ডেবিট হবে, তো স্যালারিস ডেবিট। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের নগদ টাকা চলে গিয়েছে, ক্যাশ চলে গিয়েছে, অ্যাসেট হ্রাস পেয়েছে। সো অ্যাসেট হ্রাস পেলে তো অ্যাসেট ক্রেডিট হয়, বা নগদ টাকা চলে গেলেও তো ক্যাশ ক্রেডিট হয়। সুতরাং আমাদের এখানে ক্যাশ হবে ক্রেডিট, টাকা 25,000।
পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মিস্টার প্রাইম উইথড্র উত্তোলন করেছেন 10,000 টাকা ফর হিজ পার্সোনাল ইউজ, তার ব্যক্তিগত প্রয়োজনে। আমরা জানি মালিক ভালোবেসে প্রতিষ্ঠানের নিজ থেকে যা দেয় সেটাই মূলধন বা ক্যাপিটাল, ঠিক ওইভাবেই মালিক প্রতিষ্ঠান থেকে যা নেয় ব্যক্তিগত প্রয়োজনে ওটাই হচ্ছে উত্তোলন বা ড্রয়িং হিসেবে আমরা বিবেচনা করে থাকি। তো যেহেতু মালিক নিয়েছে, আমরা জানি মালিক এবং প্রতিষ্ঠান সম্পূর্ণ ভিন্ন সত্তা, প্রতিষ্ঠান এক জিনিস এবং মালিক এক জিনিস। আমরা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের ম্যাথ বা হিসাব করে থাকি, সুতরাং এখানে আমাদের প্রতিষ্ঠানে কি হয়েছে সেটা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি মালিক মিস্টার প্রাইম, তিনি প্রতিষ্ঠানের মালিক, উইথড্র উত্তোলন করছেন 10,000 টাকা ফর হিজ পার্সোনাল ইউজ, তার ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে। তো প্রতিষ্ঠান থেকে নগদ টাকা এক্ষেত্রে চলে গিয়েছে। প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাওয়া মানে সম্পদ চলে যাওয়া, অ্যাসেট চলে যাওয়া। তো অ্যাসেট চলে গেলে তো আপনারা জানেন অ্যাসেট ক্রেডিট হয়। সো এক্ষেত্রে ক্যাশ চলে গিয়েছে প্রতিষ্ঠান থেকে, অবশ্যই ক্যাশ ক্রেডিট হবে। আর আপনারা জানেন মালিক প্রতিষ্ঠান থেকে যা নেয় ব্যক্তিগত প্রয়োজনে সেটা উত্তোলন বা ড্রয়িং হিসেবে বিবেচিত হয়, যা মালিকানা সত্ত্বকে হ্রাস করে। বিদায় সবসময় ড্রয়িং কি করি আমরা, ড্রয়িংকে আমরা ডেবিট করি এবং ড্রয়িংয়ের ধর্ম অবশ্য ডেবিট। ওকে, তো এক্ষেত্রে মালিক নিয়েছে, মালিক জানায় সেটাই প্রতিষ্ঠান থেকে জানায় সেটাই আসলে উত্তোলন হিসেবে বিবেচিত, এই জন্য ড্রয়িং। আর এই উত্তোলনটা মালিকের মূলধনকে হ্রাস করে, মালিকানা সত্ত্বকে হ্রাস করে। বিদায় সবসময় মালিকানা সত্তার উল্টো হয়, অর্থাৎ মালিকানা সত্তার ধর্ম ক্রেডিট, এই ড্রয়িংটা ডেবিট হয়। আর আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গিয়েছে, ক্যাশ চলে গিয়েছে, অ্যাসেট হ্রাস পেয়েছে, যে জন্য ক্যাশটা ক্রেডিট হয়েছে। বন্ধুগণ, ইতিমধ্যে আমরা যে জার্নালগুলো করেছি সেই জার্নালগুলোকে আমি একটু সাজিয়ে লিখলাম। ওকে, কেন লিখলাম? কেননা আমরা লেজারে কোশ্চেনে সাধারণত দেখে থাকি আমাদের বলা হয় যে ওপেন নেসেসারি লেজার অ্যাকাউন্ট, অর্থাৎ প্রয়োজনীয় খতিয়ান হিসাবসমূহ প্রস্তুত করুন। অর্থাৎ আমাকে জার্নাল থেকে কতগুলো লেজার করতে হবে তা নির্দিষ্ট করে প্রশ্নে উল্লেখ থাকে না। তো এক্ষেত্রে আমি কিভাবে বুঝবো আমার এই জার্নালগুলো থেকে বা এই জার্নালটি থেকে কতগুলো লেজার করতে হবে, সেটাই এখন আমরা শিখাবো। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি এখানে যতগুলো এন্ট্রি আছে আসলে প্রত্যেকটির জন্য আমাদের লেজার করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ নামক একটা রয়েছে, তো ক্যাশের জন্য একটা করব, ফার্নিচারের জন্য একটা, দুইটা, ক্যাপিটালের জন্য একটা, তিনটা, অফিস সাপ্লাইসের জন্য একটা, চারটা। ক্যাশ যেহেতু অলরেডি আমরা একবার ক্যাশের জন্য লেজার একটা বরাদ্দ দিয়ে ফেলেছি, সো ক্যাশের জন্য আমাদের আর লেজার করতে হবে না। ক্যাশ নামক এন্ট্রি যতবারই আসুক না কেন, ওই একটি যে বরাদ্দ দেওয়া হয়ে গেছে ওর জন্য লেজার, ওটা দিয়েই সবাইকে সামলানো যাবে। এরকম প্রত্যেকটা এন্ট্রির ক্ষেত্রেই বন্ধুগণ, যেমন ফার্নিচার নামক বা ফার্নিচারের জন্য আমরা একটা লেজার অলরেডি বরাদ্দ দিয়ে ফেলেছি, আমাদের যদি শত শত ফার্নিচারও নিচে আসে আরও এন্ট্রিতে, সেক্ষেত্রে আমাদের সেই ফার্নিচারের জন্য আর আলাদা লেজার বরাদ্দ দেওয়ার প্রয়োজন হবে না। ওই যে একটা লেজার বরাদ্দ দিয়ে ফেলেছি ওটা দিয়ে সবাইকে আমরা বুঝাতে পারবো বা সবাইকে ওটার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো। অ্যাকাউন্ট পেয়াবেলের জন্য উপরে নেই নাই, সো এটার জন্য একটা, ক্যাশের জন্য অলরেডি নিয়েছি, সার্ভিস রেভিনিউর জন্য নেই নাই, এটার জন্য একটা 6টা, রেন্ট এক্সপেন্স উপরে নেই নাই, এটার জন্য একটা লেজার করতে হবে 7টা, ক্যাশের জন্য অলরেডি নিয়েছি, প্রিপেইড ইন্স্যুরেন্সের জন্য একটা 8টা, ক্যাশের জন্য অলরেডি নিয়েছি, স্যালারি এক্সপেন্সের জন্য একটা 9টা, ক্যাশের জন্য অলরেডি নিয়েছি, ড্রয়িংসের জন্য একটা 10টা, ক্যাশের জন্য অলরেডি নিয়েছি। তো এভাবে মোট আমাদেরকে 10টি লেজার করতে হবে, অর্থাৎ এই যে এন্ট্রি আছে এখানে এই এন্ট্রিগুলোর জন্য আমাদের 10টা লেজারের শখ এঁকে তারপরে 10টা লেজার আমাদের সম্পন্ন করতে হবে। এই এন্ট্রিগুলোকে, এই জার্নালগুলোকে আমরা যদি লেজারে স্থানান্তর করতে চাই সেক্ষেত্রে। এবার আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টি সকে জার্নালকে লেজারে স্থানান্তর করবেন। তার আগে আমরা একটু টি সফটটা সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিতে চাই। আসলে আমরা দেখতে পাচ্ছি টি সফট পদ্ধতিতে আমাদের লেজারের জন্য ঘর হয় 1 2 3 4 5 6 7 8 8টা। বর্তমানে এই যে পোস্ট রেফারেন্সের ঘরটা না দিলেও অঙ্ক হয়ে যাবে, আপনার সমস্যা নেই, সেক্ষেত্রে ঘর হয় 6টা। তো আপনি 8টা বা 6টা ঘর দিয়ে আপনি টি সফট পদ্ধতিতে লেজার করতে পারেন। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের প্রথম ঘর ডেট, তারিখ, পার্টিকুলার্স, বিবরণ, পোস্ট রেফারেন্স, ওই যে আমরা জাবেদা পৃষ্ঠা নামে যে বাংলাতে লেজার বা খতিয়ান করতে গেলে যে ঘরটা ব্যবহার করি, সেক্ষেত্রে এখানে আমরা পিআর বা পোস্ট রেফারেন্স লিখে থাকি। অ্যামাউন্টে তো টাকার পরিমাণ, ডেট একই জিনিস। ওকে, তো এটার দুটো পক্ষ রয়েছে, একটা হচ্ছে আপনার এই যে ডেবিট পক্ষ, অন্যটা হচ্ছে আপনার ক্রেডিট পক্ষ। তো আমাদের এবারে আমরা
প্রথমত আপনাদেরকে এক্ষেত্রেও আমরা কিছু লেজার করে দেখাবো, 3টা লেজার করেই দেখাবো। তো প্রথমত আমরা ক্যাশ নিব। তো ক্যাশ নেওয়ার ক্ষেত্রে আমরা ক্যাশের লেজারটা করে দেখাতে চাচ্ছি আপনাদের টিসক পদ্ধতিতে। প্রথমে ক্যাশ অ্যাকাউন্ট আপনি লিখে দিবেন। তো ক্যাশ অ্যাকাউন্ট লিখে দিলে আমরা আগেই বলেছি, চলমান জ্যোৎস্যক পদ্ধতি শেখানোর সময় বলে দিয়েছি, আমরা যেটার লেজার করি নামটা লিখি উল্টো। তো এখানে আমরা করতেছি ক্যাশের লেজার, ক্যাশ আছে ডেবিটে, বিপরীতে ক্রেডিটে এন্ট্রি আছে একটাই ক্যাপিটাল। তো এক্ষেত্রে আমাদের দুইটা পক্ষ যেহেতু আছে, তো আমরা দেখব ক্যাশের লেজার করছি, ক্যাশ আছে ডেবিটে, আমরা কলমটাও ধরবো ডেবিটে। 2004 জুলাই 1, 2004 জুলাই 1, যেহেতু আমাদের ক্যাশের লেজার করছি, ক্যাশ আছে ডেবিটে, কলম ধরবো ডেবিটে, 2004 জুলাই 1। ওকে, তো এখানে আমরা ক্যাশের বিপরীতে দেখতে পাচ্ছি ক্যাপিটাল। যেহেতু ক্যাশের বিপরীতে দুইটা এন্ট্রি নাই সেহেতু ঝামেলাও নাই, ক্যাশের টাকা আছে 1 লক্ষ, আমরা এখানে 1 লক্ষ টাকা লিখে দিলাম, শেষ। জুলাইয়ের 5 তারিখের লেনদেনও আমরা ক্যাশ দেখতে পাচ্ছি, তো আমরা এখানে লিখে দিলাম জুলাইয়ের 5। জুলাইয়ের 5টা লিখলাম কোন পাশে? ডেবিট পাশে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু জুলাইয়ের 5 তারিখে ক্যাশটা আছে ক্রেডিট পাশে, সো আমরা এটা ভুল করেছি। আমাদের সঠিক হবে হচ্ছে ক্যাশ আছে ক্রেডিটে, তো আমাদের তারিখও লিখতে হবে ক্রেডিটে, কারণ ক্রেডিট পাশে লিখতে হবে 2004 সাল জুলাই 5। ওকে, ক্যাশ আছে ক্রেডিটের, বিপরীত এন্ট্রি আছে ডেবিটে, অবশ্যই ডেবিটে একটা এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি জুলাই 5 তারিখের লেনদেনে অফিস সাপ্লাইজ। তো এক্ষেত্রে আমরা অফিস সাপ্লাইজ লিখব। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি ক্যাশে টাকা আছে 30,000, এখানে আমরা 30,000 টাকায় অন্তর্ভুক্ত করব। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি পরের লেনদেনটিতেও ক্যাশ রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি ক্যাশের বিপরীতে এন্ট্রি আছে সার্ভিস রেভিনিউ। এখন ডেবিট পাশে লিখবো না ক্রেডিট পাশে লিখবো? আমরা দেখতে পাচ্ছি ক্যাশ ডেবিটে আছে, তো ডেবিট পাশেই লিখবো। তো জুলাই 15, ক্যাশের বিপরীতে এন্ট্রি আছে সার্ভিস রেভিনিউ, টাকা আছে 1 লক্ষ। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের 22 তারিখেও ক্যাশ রয়েছে, ক্যাশ আছে ক্রেডিটে, সো আমরা তারিখটাও ক্রেডিটে লিখবো জুলাইয়ের 22 তারিখে। ক্যাশের বিপরীতে এন্ট্রি আছে রেন্ট এক্সপেন্স, টাকা আছে 20,000। জুলাইয়ের 24 তারিখে ক্যাশ আছে ক্রেডিটে, সো আমরা তারিখটাও ক্রেডিটে লিখলাম, ক্যাশ আছে ক্রেডিট, বিপরীত এন্ট্রি আছে প্রিপেইড ইন্স্যুরেন্স, আমি একটু সংক্ষেপে লিখলাম, জায়গা নেই তাই, এবং 5,000 টাকা রয়েছে। আমাদের জুলাইয়ের 27 তারিখ, জুলাইয়ের 27 তারিখেও ক্যাশ রয়েছে ক্রেডিটে, আমরা তারিখও ক্রেডিটে লিখলাম, বিপরীত এন্ট্রি আছে স্যালারিস এক্সপেন্স, টাকা আছে 25,000। আমাদের জুলাই 31 তারিখে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ আছে ক্রেডিটে, তো আমরা তারিখটাও ক্রেডিটে লিখলাম জুলাই 31। বিপরীত এন্ট্রি আছে ড্রয়িং, টাকা আছে 10,000। আমাদের লেনদেন অন্তর্ভুক্ত করা শেষ। এখন কথা হচ্ছে আমরা চলমান জ্যোৎস্যকে দেখেছি যোগ বিয়োগ করে করে নামিয়েছি প্রত্যেকটা লেনদেন, এটা তো আর নামাই নেই, তো এখন শেষে এসে এটার ব্যালেন্সিং করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। সো যোগ বিয়োগ করার ক্ষেত্রে আপনারা যেটা দেখবেন, প্রথমে বড় কোন পাশ, তো এই পাশে দেখতে পাচ্ছি 1,10,000, এপাশে দেখতে পাচ্ছি 30,000, 20,000, 25,000, 10,000। সো আমাদের এই পাশটাই বড় হয়েছে, আমরা এই পাশটাই লিখে দিব, এ পাশে হচ্ছে 1,10,000 টাকা। বন্ধুগণ, ব্যালেন্সিং এর দুই পাশ সমান হয় আমরা জানি, তো এক্ষেত্রে এই পাশে আমাদের লিখতে হবে 1,10,000 টাকা। এই পাশে 1,10,000 টাকা লিখেছি, ঠিক আছে। আসলে এই পাশে 1,10,000 টাকা যে লিখলাম ব্যালেন্সিং করার জন্য নিয়ম অনুযায়ী, আসলেই কি এখানে 1,10,000 টাকা আছে? নো, আমার এই পাশে 1,10,000 টাকা নেই। তো আছে কত টাকা? আমি দেখতে পাচ্ছি আছে 30 আর 20, 50,000,
৭৫,০০০, ৮০,০০০, ৯০,০০০ টাকা আছে। আমরা দেখতে পাচ্ছি এ পাশে আমাদের হয়েছে ৯০,০০০ টাকা। ওকে, তো এ পাশে ৯০,০০০ হয়েছে, কিন্তু লিখেছি ১,১০,০০০। বেশি লিখলাম কত? বেশি লিখলাম ২০,০০০ টাকা। এই ২০,০০০ টাকা বেশি লিখলাম কারণ এই পাশে আমাদের দেখতে পাচ্ছি ঘাটতি আছে ২০,০০০ টাকা। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে ৯০,০০০ টাকা হয়েছে, ১,১০,০০০ টাকা কিন্তু নাই। তো ৯০,০০০ টাকা হয়েছে, ১,১০,০০০ টাকা নেই। ১,১০,০০০ টাকা হতে এখানে কত টাকা লাগবে? ২০,০০০ টাকা লাগবে। তো এই ২০,০০০ টাকাটা হচ্ছে ব্যালেন্স সিডি। সিডি মানে ক্যারিড ডাউন, ব্যালেন্স সিডি। তো আমরা ব্যালেন্স সিডি, আমরা ব্যালেন্স সিডির ক্ষেত্রে যেই মাসের অঙ্ক করি ওই মাসের শেষ তারিখ বা ওই বছরের শেষ তারিখটা লিখে থাকি। ওকে, ব্যালেন্স সিডি। ওকে, তাহলে যে পাশে কম হয় ও পাশে আমরা ব্যালেন্স সিডি লিখবো। আমি স্টুডেন্টদের সাধারণত এভাবে বুঝিয়ে থাকি, সিতে কম, অর্থাৎ কম হইলে সেক্ষেত্রে আমরা ব্যালেন্স সিডি লিখবো। আর আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ এই পাশে বেশি হয়েছে, বেশি হলে সে পাশে ব্যালেন্স বিডি লিখবো। বিডি, ব্যালেন্স বিডি লিখলাম। আর আমরা মনে রাখার সহজ নিয়ম, বেশি হয়েছে বেশি বিডি, বেশি বিডি। ওকে, ২০,০০০ টাকা। আর এটা দেখেন অঙ্কের বাইরে চলে আসছে, এই জন্য তারিখটাও আমরা পরবর্তী মাস নেই। জুলাইয়ের পর কোন মাস আমাদের? জুলাই, আগস্ট। এখানে হবে আগস্টের ১ তারিখ। ওকে বন্ধুগণ, এই আমাদের ব্যালেন্স সিডি এবং বিডি শেষ হয়ে গেল। আবার একটু ব্যালেন্সটা বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রথমে দেখব কোন পাশটা বড়, দেখছি এই পাশটা বড়। তো এই পাশটা বড় যেহেতু উভয় পাশে এই ১,১০,০০০ টাকা লিখলাম। এই পাশে আসলে ১,১০,০০০ টাকা হয় নাই, তো কম হয়েছে। কতটুকু কম হয়েছে? ২০,০০০ কম হলে সেটা ব্যালেন্স সিডি। সি মানে কম, সিতেই তো কম হয়, তো কম হলে ব্যালেন্স সিডি। এ পাশে বেশি হয়েছে, সো বেশি হলে বি মানে বেশি, বি মানে ব্যালেন্স বিডি। তো আমরা লিখে দিলাম। আর সিডির ক্ষেত্রে সিডি দেখেন আপনারা অঙ্কের ভেতরেই আছে, সেহেতু ওই মাসের শেষ তারিখ আমরা ব্যবহার করবো। আর বিডি দেখেন এই আমাদের অঙ্কের বাইরে চলে গেছে, এই জন্য আমরা পরবর্তী মাস অর্থাৎ আগস্ট ১ তারিখ দিয়ে আমরা লিখে দিলাম এটা। বন্ধুরা, এবার আমরা ২ নম্বরে আমরা দেখতে পাচ্ছি ফার্নিচার নামক লেজারটা আমাদের সিরিয়ালি আসে। আমরা ফার্নিচার করবো। এবার ফার্নিচারের লেজার করব, ফার্নিচার অ্যাকাউন্ট করব। সবগুলো একই নিয়মে, সো এই জন্য আমরা সবগুলো করাচ্ছি না, তাতে সময় অনেক বেশি লাগবে। তো আমরা ফার্নিচার করাচ্ছি। তো এক্ষেত্রে আমরা দেখব ফার্নিচার করাচ্ছি, কিন্তু ফার্নিচার আছে কোথায়? ডেবিটে আছে। আমরা কলমও ধরবো ডেবিটে, জুলাইয়ের ১। তো ফার্নিচারের বিপরীতে আমরা দেখতে পাচ্ছি একটা এন্ট্রি আছে ফার্নিচার ডেবিটের বিপরীত এন্ট্রি অবশ্যই ক্যারিটে থাকবে, আছে ক্যাপিটাল। তো আমরা এখানে লিখে দিব ক্যাপিটাল। ফার্নিচার টাকা আছে কত? ৫০,০০০। ওকে, আমরা ফার্নিচারকে আর কোথাও দেখতে পাচ্ছি না, আর একটা জাবেদা নেই। ফার্নিচার একটা জায়গাতেই আর রয়েছে, শুধু জুলাইয়ের ১ তারিখের এন্ট্রিতে। তো আমাদের এখন যেহেতু অন্য কোনো লেনদেনের মধ্যে ফার্নিচার নামক আমাদের পক্ষটি নেই, সেহেতু এখন আমাদের ব্যালেন্স করা ছাড়া কোনো উপায় নেই, আমরা ব্যালেন্স করব। ওকে, আমাদের দেখতে পাচ্ছি ডেবিট পাশে হচ্ছে ৫০,০০০ টাকা। এ পাশেও আমাদের ৫০,০০০ই হতে হবে, কিন্তু ৫০,০০০ তো নেই, তো কম আছে। কম আছে কতটুকু? ৫০,০০০ টোটালটাই তো কম আছে। যে পাশে কম হয় আমরা তো ওই পাশে ব্যালেন্স সিডি লিখে দেই এবং তারিখ তো লিখি মাসের শেষ তারিখ, দ্যাট মিন জুলাইয়ের 31। ওকে, এ পাশে বেশি হয়েছে, তো বেশি হলে তো আমরা ব্যালেন্স বিডি লিখি। ওকে, ৫০,০০০ টাকা। আর এটা তো আমাদের পরবর্তী মাসের তারিখ আমরা দিই, জুলাই আগস্টের ১ তারিখ। তো আমাদের ফার্নিচার অ্যাকাউন্ট শেষ। এখন আমরা দেখাবো পরেরটি, অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্টটিকে দেখাবো আপনাদেরকে। আপনারা ক্যাপিটাল অ্যাকাউন্টটা কিভাবে করবেন সেটা দেখাবো। ওকে, আমরা এখন আপনাদের দেখাবো আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারণ আমাদের সিরিয়াল অনুযায়ী ৩ নম্বরে ক্যাপিটাল অ্যাকাউন্ট আসে। সো আমরা প্রথমে লিখবো ক্যাপিটাল অ্যাকাউন্ট বা ক্যাপিটাল। ওকে, তো ক্যাপিটাল আছে ক্রেডিটে, আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল আছে ক্রেডিটে। তো আমরা এখানে তারিখটা ক্রেডিটেই লিখবো ২০০৪ জুলাইয়ের ১ তারিখ।
ওকে, ক্যাপিটালের বিপরীত এন্ট্রি আছে দুইটা, ক্যাশ আর ফার্নিচার, তো দুটোই আমরা লিখে দিব। ক্যাশ ফার্নিচার 50,000। বন্ধুগণ আমরা দুইটা এন্ট্রি এই জন্য দুইটা লিখে দিলাম, এক্ষেত্রে ভয় নেই কারণ আমাদের ক্যাপিটালের দরকার 1,50,000 টাকা, আমাদের এই ক্যাপিটালে কিন্তু 1,50,000 টাকা দুইটা মিলে হয়ে যায়, সো কোনো সমস্যা নেই। ওকে, তো আমাদের ক্যাপিটাল আর কোনো তারিখের মধ্যে আর কোনো তারিখের ট্রানজ্যাকশনের মধ্যে আমাদের ক্যাপিটাল নেই, সো এই পর্যন্তই আনা। এখন ব্যালেন্স করে দিব। তো ব্যালেন্স করতে গেলে আমরা দেখতে পাচ্ছি এপাশে তো টাকাই নেই, এপাশে হয়েছে 1,50,000 টাকা শেষ, এপাশেও আমাদের 1,50,000 টাকা হতে হবেই, কিন্তু 1,50,000 টাকা তো নেই, কম আছে। কতটুকু কম আছে? 1,50,000 টাকাই কম আছে। তো যে পাশে কম থাকে ও পাশে তো আমরা জানি ব্যালেন্স সিডি লিখতে হয়। ওকে, ব্যালেন্স সিডি লিখতে হয়, আর তারিখ তো লিখতে হয় যে মাসে অঙ্ক করে ও মাসের শেষ তারিখটা। এ পাশে বেশি হয়েছে, তো যে পাশে বেশি হয় ও পাশে তো আমরা জানি ব্যালেন্স বিডি লিখতে হয় 1,50,000 টাকা, আর যে পাশে বেশি হয় ও পাশে সাধারণত পরবর্তী মাসের প্রথম তারিখ লিখতে হয় আগস্ট 1। ওকে, সবগুলো এই একই নিয়মে আপনাদের করতে হবে। আশা করছি আপনারা টি ছক পদ্ধতি বা চলমান যে ছক পদ্ধতি, দুটো পদ্ধতিতে আপনাদের লেজার করতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ বন্ধুগণ আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আমরা অলরেডি লেজার নিয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ও শেষ পর্ব আজকে শেষ করলাম। তো আমরা পরবর্তীতে হয়তো ট্রায়াল ব্যালেন্স রেওয়াল সম্পর্কে ভিডিও আপলোড দিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর বিবিএ ও এমবিএ সকল ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো রয়েছে ওর প্রত্যেকটি লেসনের অধ্যায়ভিত্তিক আমরা ভিডিও আপলোড দেবো আমাদের চ্যানেলে। সো ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।